হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আজকে চলে এসেছি ক্লাস 11-এর ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্গানিকের, খুব ইম্পর্টেন্ট হাইড্রোকার্বন চ্যাপ্টারটা নিয়ে। অর্গানিক শুরু হচ্ছে ক্লাস 11-এ, যেখানে আমরা জিওসি রিভিশন করে নিয়েছি, এবং তারপরেই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এবং অর্গানিকের এর পরে আরো অনেকগুলো চ্যাপ্টার যেগুলো ক্লাস 12-এ তোমরা পড়বে, ঠিক আছে? কারণ আইইউপিএসসি নামকরণ পড়ার সময় তোমরা বিভিন্ন শ্রেণীর জৈব যৌগ সম্পর্কে দেখেছো, যেমন হ্যালো অ্যালকেন, হ্যালোয়ারিন, মানে যেখানে হ্যালোজেন থাকবে, হ্যালোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ডস, এছাড়া নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ডস, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই সমস্ত কিছু, অ্যালকোহল, ফেনল, ইথার, এই সব আলোচনা ক্লাস 12-এর অর্গানিক পোর্শনে রয়েছে। ক্লাস 11-এ জিওসির সাথে সাথে হাইড্রোকার্বন আমাদেরকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে, এবং এই চ্যাপ্টারে তোমরা অনেক রিয়াকশনও দেখবে। তো চলো আজকে আমরা ওয়ান শটের মাধ্যমে এটা রিভিশন করব। তো এখানে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, এই যে আমরা অ্যালকেনের কথা বলছি, এর ক্ষেত্রে সাধারণ মলিকিউলার ফর্মুলা হচ্ছে CN H2n+2, n ইকুয়ালস টু 1 হতে পারে। n ইকুয়ালস টু যখনই মিনিমাম 1 হবে তখন এটা মিথেন হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে মিথেন। এরকম ভাবেই যখন n ইকুয়ালস টু 2 হবে তখন আমরা কি পাবো, যে C2, 2 2 4 আর 2 6, C2H6, অর্থাৎ এটা হয়ে গেল ইথেন। মিথ, ইথ, এগুলো কি বোঝাচ্ছে? এগুলো সব ওয়ার্ড রুট বোঝাচ্ছে, শব্দমূল। আইইউপিএসসি তে আমরা এগুলো শিখেছি। তো সাধারণ যে মলিকিউলার ফর্মুলা আমরা দেখছি অ্যালকেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে CN H2n+2। অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, এটা হচ্ছে জেনারেল মলিকিউলার ফর্মুলা। এবং মাথায় রাখতে হবে এখানে n মিনিমাম দুটো হতেই হবে, কারণ অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বন পরমাণুগুলো পরস্পর এক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এবং সেই জন্যই এখানে এই এন প্রত্যয়টা ব্যবহার করা হচ্ছে। অ্যালক, যদি অ্যালকের জায়গায় শব্দমূল আমরা বসাচ্ছি, কটা কার্বন রয়েছে মুখ্য কার্বন শৃঙ্খলে, তার সঙ্গে এন প্রত্যয় ব্যবহার করা হচ্ছে, কারণ কার্বন কার্বন এক বন্ধন রয়েছে। এবং মিনিমাম যদি একটা কার্বন হয় সেক্ষেত্রে আমরা অ্যালকেন শ্রেণীর প্রথম মেম্বার মিথেনকে পেয়ে যাচ্ছি। কিন্তু যখনই আমরা অ্যালকিন বা অ্যালকাইনের কথা বলবো, সেক্ষেত্রে আমরা আনস্যাচুরেটেড অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন পাচ্ছি। অ্যালকাইনের ক্ষেত্রে সাধারণ মলিকিউলার ফর্মুলা CN H2n-2, এবং এগুলোর ক্ষেত্রে অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিনের ক্ষেত্রে এই যে ইন প্রত্যয় এসছে, যেখানে কি বোঝানো হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইনের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। সুতরাং যে কার্বন চেনটা আমরা দেখবো সেখানে অন্তত পক্ষে একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে, এবার একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকা মানে দুটো কার্বন মিনিমাম থাকতে হবে। তো সেখানে n যদি এখানে 2 হয় তাহলে আমরা এখানে পেয়ে যাব C2H4। এটা কি? এটা হচ্ছে ইথিলিন, যেটাকে আমরা আইইউপিএসসি তে কি বলবো, ইথিন, ইথ যুক্ত ইন। n ইকুয়ালস টু এখানে 2 হলে প্রথম মেম্বার অ্যালকাইন শ্রেণীর কে হয়ে যাবে? অ্যালকাইন শ্রেণীর ক্ষেত্রে প্রথম মেম্বার হয়ে যাচ্ছে অ্যাসিটিলিন, C2H2। আইইউপিএসসি নেম আমরা কি লিখবো, যে ইথাইন, ইথ যুক্ত আইন। এবং তারপরে বাকি যত কার্বন সংখ্যা ইনক্রিজ করাবো সেই অনুযায়ী আমরা অ্যালকিন, অ্যালকাইন এগুলো পেতে থাকবো। তো এগুলো আমরা কিছু বেসিক ইন্ট্রোডাকশন দেখছি, ঠিক আছে? এবার আমরা কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন দেখে নেবো এখানে। দেখো, অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া দেখবো, তার সাথে এগুলো অ্যালকিন এবং অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যেও পড়বে। কারণ যখনই তোমরা অর্গানিকের রিয়াকশন পড়তে শুরু করবে তোমরা দেখবে অনেক জিনিসই মানে রিলেটেড থাকবে, যেটা তুমি একটার ক্ষেত্রে হয়তো প্রস্তুতিতে পড়ছো, আর একটার ক্ষেত্রে তার রাসায়নিক বিক্রিয়াতে গিয়ে পড়ছো, এবং এখানকার বেশ কিছু রিয়াকশন তোমরা আবার 12-এ গিয়েও পড়বে। সুতরাং এই জিনিসগুলোকে বুঝতে হবে, বুঝে বুঝে পড়বে, তাহলে দেখবে সহজে বুঝছো এবং সেই কনসেপ্টটা মাথায় থাকছে আর মনেও থাকবে। আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্গানিকের রিয়াকশন প্রচুর লিখে লিখে প্র্যাকটিস করতে হবে।
যেমন প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, অনুঘটকীয় হাইড্রোজেনেশন, ঠিক আছে, ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন মানে অ্যাডিশন অফ H2, ঠিক আছে, H2 সংযোজন করা হবে, অ্যাড করা হবে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। তো আমি যদি এখানে একটা অ্যালকাইন নিয়ে নিই, যেটা আমি নিয়ে নিলাম ইথাইন, কি নিলাম, ইথাইন নিয়ে নিলাম, তাহলে এখানে আমরা যখনই বিক্রিয়া করাচ্ছি H2 নিকেল, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্সে, তখন এখানে আমরা কি পাবো, দেখো একটা পাই বন্ড ব্রেক করো HH, ঠিক আছে, ট্রিক্স এর মাধ্যমে এইভাবে সহজে মনে রাখতে পারো। যে যে ক্ষেত্রে মেকানিজম লাগবে মেকানিজম তো দেখতে হবে, কিন্তু সব সময় তোমাকে মেকানিজম দরকার হবে না, তাই মেকানিজমের ছাড়াও যাতে সহজে মনে থাকে যে কি প্রোডাক্ট হবে, তার জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মনে রাখতে হবে। এবং এইটা অ্যাকচুয়ালি এই ঘটনাটাই ঘটছে এখানে, যে এখানে অ্যাডিশন হচ্ছে, H2 অ্যাডিশন হচ্ছে, তো পাই বন্ড ব্রেক করবে। তো সেটা আমি এইভাবে তোমাদের বোঝানোর জন্য সহজভাবে দেখাচ্ছি। এবারে তুমি এই যে H2 অ্যাড করলে, H2 অ্যাড করলে মানে H2 টা ব্রেক করে একটা কার্বনের হাইড্রোজেন, এই আর একটা কার্বনের হাইড্রোজেন অ্যাড করে দিলে, তাহলে এখান থেকে তুমি কি পেলে, এখান থেকে তুমি CH2 ডবল বন্ড CH2 পেলে। তাহলে ইথাইন থেকে আমরা এখানে পেয়ে গেলাম ইথাইন থেকে আমরা এখানে পেয়ে গেলাম ইথিন। আবার যদি H2 আমরা অ্যাড করি, আবার যদি H2 আমরা অ্যাড করি নিকেল, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্সে, তাহলে আবার একটা পাই বন্ডকে ব্রেক করব, HH অ্যাড করে দেবো, HH অ্যাড করে দেবো। হ্যাঁ, তুমি সহজে এইভাবে মনে রাখো যে হাইড্রোজেন অ্যাডিশন মানে পাই বন্ড ব্রেক করো, হাইড্রোজেন হাইড্রোজেন যাদের মধ্যে বন্ড ব্রেক হচ্ছে তাদের প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যোগ করে দিতে হবে, ব্যাস সিম্পল। এইভাবে জিনিসটাকে সহজে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে CH3 এটা তৈরি হয়ে গেল, ইথেন তৈরি হয়ে গেল। যদি তোমাকে এক ধাপে মানে জাস্ট সিঙ্গেল অ্যারোর মাধ্যমে দেখাও, তাহলে তুমি এইভাবে এখানে লিখবে যে 2H2 আর তারপরে হচ্ছে অনুঘটক হিসেবে নিকেল থাকতে পারে, প্যালাডিয়াম থাকতে পারে, প্ল্যাটিনাম থাকতে পারে। নিকেলের প্রেজেন্সে যখন হয় তখন হিটের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় স্যাবেটিয়ার সেন্ডারেন্স বিজারণ, ঠিক আছে। এটাই যখন H2 নিকেলের প্রেজেন্সে হিট দিয়ে করা হচ্ছে তখন এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে স্যাবেটিয়ার সেন্ডারেন্স বিজারণ। এখন অ্যালকাইন যদি দেওয়া হয়, অ্যালকাইন একদম ডাইরেক্টলি অ্যালকেন অবধি নিয়ে যাচ্ছে। যদি এখানে অ্যালকিন দেওয়া হয়, যদি এখানে অ্যালকিন দেওয়া হয়, ধরো তোমাকে দিয়ে দিল, আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি, RCH ডাবল বন্ড CH2, এখানে যখনই আমরা ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করছি তখন কি পাবো, H2 নিকেল বা প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম ক্যাটালিস্টের উপস্থিতিতে পাই বন্ড ব্রেক করো, HH অ্যাড করো, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট হিসেবে কি পেয়ে যাচ্ছি, RCH2 CH3, অ্যালকেন অবধি পাবো, মানে ফাইনালি আমরা অ্যালকেনই পাবো, অ্যালকিন থেকেও অ্যালকেন পাবো, অ্যালকাইন থেকেও ফাইনালি অ্যালকেন অবধি যাবো। কিন্তু সেটা আমি এইভাবে দেখিয়েছি, অ্যাকচুয়ালি এখানে 2H2 দিয়ে লিখেছি। এবং মাথায় রাখতে হবে যদি রিঅ্যাক্টিভিটির কথা বলি তাহলে অ্যালকাইন বেশি রিঅ্যাক্টিভ হয় এই ক্ষেত্রে এবং অ্যালকিনের তুলনায়। সুতরাং ফাইনালি অ্যালকিন এবং অ্যালকাইন উভয় থেকেই আমরা ফাইনাল প্রোডাক্টে গিয়ে কি পাবো, ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনের মাধ্যমে অ্যালকেন পাবো। আমরা এটা অ্যালকেন প্রস্তুতিও দেখছি, আবার অ্যালকিন অ্যালকাইনের বিক্রিয়া হিসেবেও এগুলো দেখে নিলাম। এখানে দেখো, এখানে যখন আমরা কন্ট্রোল ওয়েতে করবো মানে অ্যালকিন অবধি চাই, এটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, যে দুটো রিয়াকশন আমি বলতে চলেছি। ধরো আমি এখানে নিয়ে নিচ্ছি CH3C ট্রিপল বন্ড CCH3, এখানে আমি নিয়ে নিলাম বিউট 2 আইন, ঠিক আছে। এটা যেহেতু অনেকগুলো জিনিস এখানে রয়েছে, অনেক রিয়াকশন রয়েছে এবং এটাকে আমরা রিভিশন করছি, তাই ইম্পর্টেন্ট রিয়াকশন গুলো কিন্তু আমরা অবশ্যই দেখে নেব। সেই জন্য এই যে রিয়াকশনটা আমরা দেখছি বিউট 2 আইন, এখানে যখনই লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করছি, তোমাকে এরকম ভাবে লেখা রইলো যে H2 লিন্ডলার ক্যাটালিস্ট, ঠিক আছে, লিন্ডলার অনুঘটক, লিন্ডলার অনুঘটক।
বা তোমাকে এখানে এইভাবে লিখে দিতে পারে H2 প্যালাডিয়াম BaSO4, বা তোমাকে এইভাবে লিখে দিতে পারে H2 প্যালাডিয়াম CaCO3। কখনো প্রশ্নে তোমাকে এইভাবে লিখে দিতে পারে H2, বিভিন্ন কম্পিটিটিভের ক্ষেত্রে অপশন থাকবে, তো তোমাকে সেখানে চিনতে হবে রিএজেন্ট দেখে, রিঅ্যাক্ট্যান্ট দেখে, প্যালাডাইজড চারকোল বা লিন্ডলার ক্যাটালিস্ট, এইগুলোই রয়েছে। ঠিক আছে, লিন্ডলার ক্যাটালিস্ট, এই যে H2 প্যালাডিয়াম BaSO4 বা ক্যালসিয়াম কার্বনেট, এগুলোকে কি হচ্ছে, অনুঘটককে পয়জন করা থাকছে সালফার বা কুইনোলিন দিয়ে, অনুঘটকের রিঅ্যাক্টিভিটিটাকে কম করা হচ্ছে। কারণ যদি এখানে হাইড্রোজেন অ্যাড হতে থাকে, মানে এখানে যদি আমরা বিজারণটা দেখি, তাহলে আমরা কি দেখবো, যে দুটো পাই বন্ড ব্রেক হয়ে ফাইনালি অ্যালকেন অবধি যাবে, কিন্তু সেটাকে অ্যালকিন অবধি পাওয়া হবে, তার জন্য অনুঘটকটাকে পয়জন করা হচ্ছে, বিষাক্ত করে তার অ্যাক্টিভিটিটাকে কমানো হচ্ছে, যাতে করে আমরা ফাইনালি কি পাবো, অ্যালকিন ডাবল বন্ড। তো এখানে ভেরি ইম্পর্টেন্ট, H2 লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে যখন আমরা এখানে বিক্রিয়া করব, তখন যদি সে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখায়, তাহলে সে সিজ আইসোমার উৎপন্ন করবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, যে ক্ষেত্রে আমরা সিস ট্রান্স, ইজেড, সিন অ্যান্টি এগুলো দেখে থাকি। তো এখানে সিজ আইসোমার মানে কি আমি বলি, সেটা হচ্ছে প্রথমত অ্যালকিন হলে কি উৎপন্ন হবে, CH3 CH ডাবল বন্ড CH CH3। তার মানে এর যদি সিজ আইসোমারের কথা বলি, যখন একই পরমাণু বা একই গ্রুপ ডাবল বন্ডের একই দিকে থাকে, তখন সেটাকে বলা হয় সিজ আইসোমার। এটা সিজ আইসোমার পাওয়া যাচ্ছে, সিজ বিউট টুইন, অ্যাকচুয়ালি প্রোডাক্ট কি বিউট টুইন পাওয়া যাচ্ছে, এটা বিউট টু আইন থেকে, কিন্তু এটা হচ্ছে সিজ আইসোমার, আমরা লিন্ডলার ক্যাটালিস্টের সঙ্গে বিক্রিয়া দিয়ে পাচ্ছি। আর যখনই আমরা এখানে বার্চ রিডাকশন করে দিচ্ছি, যে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে যখন বার্চ বিজারণ, বার্চ রিডাকশন, বার্চের বিজারণ বা বার্চ বিজারণ আমি লিখলাম, তো সেক্ষেত্রে আমরা ট্রান্স আইসোমার পেয়ে যাব, পাবো ওই একই, যেটা হচ্ছে বিউট টুইন, কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ডের এই যে দ্বিবন্ধনের বিপরীত দিকে যদি একই পরমাণু বা গ্রুপ থাকে, দেখো দুটো মিথাইলকে নিয়ে দেখো বা দুটো হাইড্রোজেনকে নিয়ে দেখো, তারা দ্বিবন্ধনের বিপরীতে রয়েছে, একই দিকে নেই, তাহলে এটা কি, এটা হচ্ছে ট্রান্স আইসোমার। এটাও আমরা বিউট টুইন পেলাম, এটা ট্রান্স বিউট টুইন। ঠিক আছে, এইভাবে পাশাপাশিও লেখা যাবে নাম, এইভাবে লেখা হয় সিস বিউট টুইন কি ট্রান্স বিউট টুইন। আমি আইসোমার গুলোকে আলাদা করে বক্স করে এখানে লিখে দিলাম। ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, এই রিয়াকশন গুলো কিন্তু অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে, প্লাস বোর্ড এক্সামে তো আসতেই পারে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখছি, দেখো নেক্সট আমরা যেটা দেখছি, বেশ কিছু রিয়াকশন পরপর আমরা দেখে নেব। প্রথম দেখছি যে উর্জ বিক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট নেম রিয়াকশন উর্জ বিক্রিয়া। উর্জ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, কিন্তু কিছু পয়েন্ট রয়েছে যে এক্ষেত্রে মিথেন প্রস্তুত করা যায় না, মিথেন প্রস্তুত করা যায় না। এবং উর্জ বিক্রিয়া কোন ধরনের অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে বেশি উপযোগী, সেটা হচ্ছে প্রতিসম অ্যালকেন, প্রতিসম অ্যালকেন এর মাধ্যমে প্রস্তুত করা হয়ে থাকে। প্রতিসম অ্যালকেন অর্থাৎ যেখানে জোড় সংখ্যক কার্বন অ্যাটম রয়েছে, জোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে উপযোগী, কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা হয়। উর্জ বিক্রিয়ায় কি হচ্ছে দেখো, অ্যালকিল হ্যালাইড RX সোডিয়াম ড্রাইথার মাধ্যমে বিক্রিয়া করা হচ্ছে। মনে রাখার জন্য তোমরা এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, আমিও এইভাবে দেখাচ্ছি। সোডিয়াম ড্রাইথার, সেখানে সোডিয়ামটা আমি এখানে লিখে দিয়েছি, ড্রাইথার অর্থাৎ শুষ্ক ইথার মাধ্যম। তাহলে এখান থেকে কি করব, এখান থেকে 2NaX আলাদা করে দাও, তাহলে আর আর অ্যালকিল গ্রুপগুলো যুক্ত হয়ে গেল, 2NaX আলাদা হয়ে গেল। আমরা মেন প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আর আর এটা কি তৈরি হয়ে গেল, এটা অ্যালকেন তৈরি হয়ে গেল, এটা অ্যালকেন তৈরি হয়ে গেল। তো দেখো অ্যালকিল হ্যালাইড মিনিমাম অ্যালকিল গ্রুপ যেটা হতে পারে সেটা হচ্ছে মিথাইল, মানে একটা কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ। তো মিথাইল হ্যালাইড নিয়ে করলে তুমি মিনিমাম কটা কার্বন যুক্ত অ্যালকেন পাবে, অ্যালকিল গ্রুপ গুলো পরস্পর যুক্ত হচ্ছে মানে অ্যালকিল গ্রুপে একটা কার্বন,
তাহলে আলটিমেটলি অ্যালকেনে তার ডাবল কার্বন হয়ে যাবে, দুটো কার্বন। তো মিনিমাম তুমি ইথেন থেকে প্রস্তুত করতে পারবে, তাও প্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে এটা বেশি উপযোগী। কিন্তু তুমি মিথেন প্রস্তুত করতে পারবে না, কারণ মিথেনে যেটা তৈরি হবে তাতে একটা একটা কার্বন। তো তুমি কি করে উর্জ বিক্রিয়ায় সেটা প্রস্তুত করবে? বোঝা গেল? এবং অপ্রতিসমর ক্ষেত্রে যে অসুবিধা সেটা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় লিখে উত্তর দেওয়ার জন্য আসে, বোর্ড এক্সামে সেমিস্টার 2 লিখে লিখে উত্তর করতে হবে, সুতরাং সেটা তো মাথায় রাখতে হবে। তোকে যদি জিজ্ঞেস করে উর্জ বিক্রিয়ার মাধ্যমে মিথেন প্রস্তুত করা যায় না কেন, তোমাকে এগুলো এই রিঅ্যাকশনের স্কিমটা লিখে এই কয়েকটা লাইন ব্যাখ্যা করতে হবে। তোমাকে যদি জিজ্ঞেস করে কেন অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে উপযোগী নয় কেন, কারণ যখনই তুমি অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে চাইছো, ধরো আমি বলছি তোমাকে অপ্রতিসম অ্যালকেন মানে কি, মানে যাকে তুমি ইকুয়াল দুটো পার্টে ভাগ করতে পারছো না। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি এন বিউটেন তৈরি করো, তুমি বলবে হ্যাঁ উর্জ বিক্রিয়ার মাধ্যমে আমরা করব, মাঝখান থেকে ইকুয়াল দুটো পার্টে ভাগ করলেই তুমি এদিক থেকে ইথাইল এদিক থেকেও ইথাইল, তাহলে তুমি জাস্ট ইথাইল হ্যালাইড নিয়ে রিঅ্যাকশন শুরু করে দেবে। তাহলে এই যে 2 মোলস অফ ইথাইল হ্যালাইড, তাহলে তারা পরস্পর যুক্ত হয়ে গিয়ে ইথাইল গ্রুপগুলো যুক্ত হয়ে এন বিউটেন পেয়ে যাবে। তাহলে প্রতিসম অ্যালকেন অর্থাৎ কিনা জোড় সংখ্যক কার্বন পরমাণু যেখানে রয়েছে সেটা তুমি খুব সহজেই উর্জ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারছো। কিন্তু যখনই তোমাকে বলছে যে প্রোপেন তৈরি করো, এটা অপ্রতিসম অ্যালকেন যেখানে 3টে কার্বন আছে, তো তুমি হয় এইটা ভাঙো অথবা তুমি এইটা ভাঙো, যে কোনো একটা। এই ভেঙে কি দেখাচ্ছি, এটা কনসেপ্ট বোঝাচ্ছি। তোমাকে তো মাথায় আনতে হবে যে তুমি কি অ্যালকিল হ্যালাইড নেবে। এটার ক্ষেত্রে সেম অ্যালকিল হ্যালাইড নিয়ে শুরু করলেই তুমি এটা পাচ্ছ, কিন্তু অপ্রতিসময়ের ক্ষেত্রে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি প্রোপেনের, যেখানে একদিকে তোমার ইথাইল আর একদিকে মিথাইল গ্রুপ, তার মানে দুটো ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড নিতে হবে। দুটো ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড যদি তুমি নাও, ধরো আর এক্স আর তুমি আর ড্যাশ এক্স নিয়ে সোডিয়াম ড্রাই ইথার দিয়ে বিক্রিয়া করছো, ঠিক আছে, সোডিয়াম শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়া ঘটাচ্ছ, তাহলে তাহলে এই আর এক্স নিজেদের মধ্যে উর্জ বিক্রিয়ার মাধ্যমে আর আর তৈরি করবে, আর ড্যাশ এক্স আর আর ড্যাশ ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে আর ড্যাশ এই একটা অ্যালকেন তৈরি হবে, কিন্তু আমরা কি চাইছি, আমরা চাইছি আর আর ড্যাশ সেটাও তৈরি হবে এদের মধ্যে আর আর ড্যাশ, কিন্তু এটা মিক্সচার অফ অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে, সেপারেট করা মুশকিল। সুতরাং সেই জন্য প্রতিসমর ক্ষেত্রে এটা উপযোগী। আচ্ছা, নেক্সট আমরা পরের বিক্রিয়ায় চলে যাব, যে কোলবের তড়িৎ বিশ্লেষণ। কোলবের তড়িৎ বিশ্লেষণ, এক্ষেত্রে আমরা কি দেখছি, যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট আমরা নিচ্ছি, আমি CH3 দিয়ে দেখাচ্ছিলাম, জাস্ট আর এর জায়গায় অ্যালকিল গ্রুপ হিসেবে মিথাইল তুমি নিয়ে লেখো, আমি আর দিয়েই লিখছি, আর COO- অর্থাৎ পটাশিয়াম সল্ট নেওয়া হলো, এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে। তড়িৎ বিশ্লেষণ, এখান থেকেও আমরা যেটা পাবো আর আর অ্যালকেন তৈরি হবে, তার সাথে আমরা পেয়ে যাব কার্বন ডাই অক্সাইড KOH প্লাস H2, কিন্তু আমাদের মেন প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে অ্যালকেন। এটা ব্যালেন্স করার জন্য এখানে 2 বসিয়ে দিচ্ছি, এখানেও 2 বসিয়ে দিচ্ছি, এখানেও 2 বসিয়ে দিচ্ছি, এখানেও 2 বসিয়ে দিচ্ছি, দেখো সব কটা ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা দেখো ডিকার্বক্সিলেশন, যেটা হচ্ছে সোডা লাইম দিয়ে হিট, আর COO মানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিচ্ছি, আমি অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিয়ে নিলাম, অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিয়ে নিলাম, সোডিয়াম অ্যাসিটেট, সোডা লাইম দিয়ে যখন হিট করা হচ্ছে, সোডা লাইম দিয়ে যখন হিট করা হচ্ছে, সোডা লাইম মানে NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এখান থেকে ডিকার্বক্সিলেশন হবে, এখান থেকে জাস্ট এই যে শর্টকাট Na2CO3 কে বাদ দিয়ে দাও, এই হাইড্রোজেন এই কার্বনের সঙ্গে যোগ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ, মিথেন পেয়ে যাচ্ছ। Na2CO3 বাদ দাও, তাহলে প্রোডাক্ট কি, মিথেন। এই ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কিন্তু আমরা মিথেন প্রস্তুত করতে পারব, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট দেখো
ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন আমরা পড়ছি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া। আর এক্স এটা একটা অ্যালকিল হ্যালাইড, এখানে এখানে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার অর্থাৎ শুষ্ক ইথার দিয়ে বিক্রিয়া করলে আর এমজিএক্স অর্গানোমেটালিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেটা হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এইখানে যখনই আমরা জল দিয়ে দিলাম, জল দিয়ে আমরা গ্রিগনার্ড বিকারকের আর্দ্র বিশ্লেষণ দেখছি। দেখো আর এক্স অ্যালকিল হ্যালাইড, এখানে হ্যালোজেনের কাছে ডেল মাইনাস, অ্যালকিল গ্রুপের কার্বনের কাছে ডেল প্লাস, কিন্তু গ্রিগনার্ড বিকারকের ক্ষেত্রে এই অ্যালকিল গ্রুপের কার্বনের ডেল নেগেটিভ পার্ট থাকে। এটা ম্যাগনেসিয়াম অবশ্যই ডেল প্লাস এবং হ্যালোজেনের কাছে ডেল মাইনাস। অ্যাকচুয়ালি যদি আমি একটু ডিটেলসে বোঝাই, ব্যাপারটা হচ্ছে এর কাছে মাইনাস আর ম্যাগনেসিয়ামের কাছে 2+, সেটা আমরা পার্সিয়াল পজিটিভ নেগেটিভ দিয়ে দেখাচ্ছি। তো আমি সেই জন্য শুধু ডেল প্লাস এটা ডেল মাইনাস দেখিয়েছি। হ্যালোজেন দেখাই না দেখাই তোমরা জানো হ্যালোজেনের কাছে নেগেটিভই থাকে। এই ব্যাপারটা আমি আরেকবার এখানে বুঝিয়ে দিলাম। আর জলেরও দুটো পার্ট রয়েছে, এটা ডেল মাইনাস এটা ডেল প্লাস, জাস্ট অপোজিট পার্ট যুক্ত করে দাও। তাহলে অপোজিট পার্ট যুক্ত করে দিলে আর এইচ অ্যালকেন তৈরি হয়ে গেল, তার সাথে MgOH কিন্তু আমাদের মেন কাজ এটাকে নিয়ে, যেটা কি তৈরি হয়ে গেল, অ্যালকেন তৈরি হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো, এবার যেটা আমরা বলছি সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিনে HBr অ্যাডিশন, ভেরি ইম্পর্টেন্ট HX সংযোজন অ্যালকিনের ক্ষেত্রে আমরা দেখছি, সেখানে প্রোপিনে HBr অ্যাডিশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমরা মেকানিজমও দেখব, সেই জন্যই এই বিক্রিয়াটা আমি প্র্যাকটিস করাচ্ছি। প্রোপিনে যখন HBr অ্যাডিশন করা হচ্ছে তখন এটা মার্কনিকফের নিয়ম অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, তোমাকে বলতে পারে মার্কনিকফের নিয়মটি লেখো। তো মার্কনিকফের নিয়মে কি বলা হচ্ছে যে অপ্রতিসম অ্যালকিনে, দেখো যদি আমি এখানে ইথিলিন দিয়ে তোমাকে HBr অ্যাডিশন বা HX অ্যাডিশন দেখাই, ইথিলিন হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন, বা অন্য কোনো যদি প্রতিসম অ্যালকিন নিই তাহলে কোনো চিন্তার কিছু নেই। প্রতিসম অ্যালকিন, সেখানে তুমি কোনো অ্যাডিশন করছো মানে তুমি পাই বন্ড ব্রেক করবে, একটা পোর্শন এখানে একটা পোর্শন এখানে অ্যাড করবে। ধরো আমি HX অ্যাডিশন করছি, তো এখানে এটাকেও ব্রেক করে দাও, তাহলে পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট যে কোনো একটা কার্বনে আর একটা করে অ্যাড করে দিলেই মিটে গেল। কিন্তু যখনই অপ্রতিসম অ্যালকিনের কথাটা আসবে তখনই মার্কনিকফের নিয়মের কথাটা আসছে, এবং অবশ্যই আমরা এখানে মেকানিজমও দেখব। কারণ যে সমস্ত বিক্রিয়ার ক্রিয়া কৌশলে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেখানে মেকানিজম ছাড়া এগোনা একেবারেই ঠিক নয়। কারণ কার্বোক্যাটায়ন তৈরি হওয়া মানে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, আর যদি সেটা হয় তাহলে ফাইনালি সেই অনুযায়ী প্রোডাক্ট পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে মার্কনিকফের নিয়ম কি বলছে এখানে দেখে নাও। মার্কনিকফের নিয়মকে আমরা সংক্ষেপে MR দিয়ে লিখছি, যেখানে বলা হচ্ছে যে অপ্রতিসম অ্যালকিনে, আমি মুখে বলছি আর খুব সহজে ছোট করে এখানে লিখব। মার্কনিকফের নিয়ম বলছে অপ্রতিসম অ্যালকিনে যখন অপ্রতিসম যোজক অ্যাড করা হচ্ছে, মানে কি HBr একটা ডেল পজিটিভ আর একটা ডেল নেগেটিভ পার্ট আছে, তো তখন যোজক মানে কি অ্যাডেন্ডাম যে অ্যাড হচ্ছে, যোজকের ঋণাত্মক অংশটি, এই যে HBr অ্যাড হচ্ছে, আমি HBr না লিখে এখানে HX দিয়ে যদি লিখি, এই নেগেটিভ পার্ট এইটা, এটা ডেল পজিটিভ, এই নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম, এই নেগেটিভ অংশটি এটা অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে আমরা বলছি, হ্যাঁ, নেগেটিভ অংশটি কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন দুটির মধ্যে, দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণু দুটির মধ্যে সেই কার্বনের সাথে যুক্ত হবে। দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন মানে এই যে ডাবল বন্ডেড কার্বনের কথা বলা হচ্ছে, সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে, একদম নিজেদের বোঝার মতো করে লিখছি, যেটিতে হাইড্রোজেনের সংখ্যা কম।
হাইড্রোজেনের সংখ্যা কম। ঠিক আছে, তার মানে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম সেই দ্বিবন্ধনের কার্বনগুলোর মধ্যে তার সাথে অ্যাড হবে যাতে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে এখানে পাই বন্ড তো ভাঙলো, এবার এইটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, তাহলে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম কোথায় অ্যাড হবে? যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম। এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, তাহলে নেগেটিভ পার্ট এই কার্বনে অ্যাড হবে ব্রোমিন, আর এখানে হাইড্রোজেন। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে CH3 CHBr, এখানে হচ্ছে CH3। কি পাওয়া যাচ্ছে? 2 ব্রোমো প্রোপেন মেজর প্রোডাক্ট আমরা এক্ষেত্রে পাবো। এবং অবশ্যই করে এটা মার্কনিকফের নিয়ম অনুযায়ী আমরা প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু অবশ্যই এখানে মেকানিজম দেখতে হবে, কারণ প্রোপিন নিলে আমরা ডাইরেক্ট মার্কনিকফের রুল অ্যাপ্লাই করলে অসুবিধা নেই, কিন্তু তোমাকে অন্য কোনো অ্যালকিন দিলে সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে মেকানিজম, আর কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। তাই অবশ্যই এখানে মেকানিজম দেখে উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রোপিন দিলে তুমি প্র্যাকটিস করছো, জানছো, এবং প্রোপিনের মেকানিজমই আমি দেখাচ্ছি। তো অন্য কিছুর ক্ষেত্রে অবশ্যই করে দেখতে হবে ক্রিয়া কৌশল। দেখো এখানে কি হচ্ছে, CH3 CH ডাবল বন্ড CH2, এখানে যখনই HBr অ্যাড করা হচ্ছে, এটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, তাহলে অবশ্যই এই পাই বন্ডের ইলেকট্রন সে H প্লাসের মানে H প্লাস তার দ্বারা আকৃষ্ট হবে, তাহলে H প্লাস কে নেবে একটা কার্বন। তোমাদের মনে আছে ইলেকট্রোমেরিক এফেক্টও আমরা দেখেছিলাম এরকমই ব্যাপারটা, যে H প্লাস কার সাথে যুক্ত হচ্ছে, কার্বন কার্বন পাই বন্ড ভাঙার পরে যে কার্বনে নেগেটিভ তার সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, আর Br মাইনাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি CH3, এখান থেকে আমরা পাচ্ছি যে CH3 CH প্লাস CH3, যদি এই কার্বনে নেগেটিভ হয় সেখানে H প্লাস এলে এখানে CH3 এখানে পজিটিভ। আর একটা সম্ভাবনা যেটা হচ্ছে এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হলে আর একটা কার্বন তার কাছে পজিটিভ। তাহলে এই দুটো সম্ভাবনা রয়েছে, কিন্তু তোমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখবে। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যদি দেখো, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, কারণ এই স্টেপটার জন্যই বারবার বলছি মেকানিজম দরকার। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল কার্বোক্যাটায়ন। এবং কার্বোক্যাটায়নের ক্ষেত্রে লিখে দিচ্ছি আমি, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, তাই রিঅ্যারেঞ্জ করতে হবে যদি সম্ভাবনা থাকে, দ্যাট মিন্স রিঅ্যারেঞ্জ ইফ পসিবল। এবার যেহেতু যেহেতু এই কার্বোক্যাটায়নটা আমরা দেখছি যে স্টেবল, মোর স্টেবল কার্বোক্যাটায়ন, তাহলে Br মাইনাস এই কার্বনে অ্যাটাক করলো, এবং ফাইনালি আমরা CH3 CHBr CH3 এইটা 2 ব্রোমোপ্রোপের মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, এবং এর সাথে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এখানে যখন প্রোপিনে অপ্রতিসম অ্যালকিন, এখানে যখন আমরা HBr অ্যাডিশন করছি ইন প্রেজেন্স অফ পারক্সাইড, তখন অ্যান্টি মার্কনিকফের নিয়ম অনুযায়ী প্রোডাক্ট পাওয়া যাবে। অ্যান্টি মার্কনিকফের নিয়ম অনুসারে বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাবে, এবং মার্কনিকফ যা বলছে তাহলে অ্যান্টি মার্কনিকফ তার উল্টো বলবে। এ আর নতুন কথা কি, মার্কনিকফ যা বলছে অ্যান্টি মার্কনিকফ তার উল্টো বলবে। তাহলে পাই বন্ড ব্রেক করো, যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানেই নেগেটিভ পার্ট অ্যাড করে দাও। তাহলে সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট কি পাবো? সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট পাবো CH3 CH2 CH2Br, দ্যাট ইজ 1 ব্রোমো প্রোপেন মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে। এবং তোমরা এটা ভেবো না যে যা ওইটা তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ছিল, তাহলে এখানে বুঝি মেকানিজমের কোনো গল্প নেই। এখানেও মেকানিজম আছে, এক্ষেত্রে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়। এই যে পারক্সাইডের প্রেজেন্সে এখানে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়, অর্থাৎ মুক্তমূলক তৈরি হয় বিক্রিয়া মাধ্যমে, এবং সেই অনুযায়ী মেকানিজম ওয়াইজ মুক্তমূলকের যে স্টেবিলিটি অর্ডার, সেখানে আমরা জানি 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল মুক্তমূলক, এবং মেকানিজম ওয়াইজ যেটা মোর স্টেবল ফ্রি র্যাডিক্যাল সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে, সুতরাং এইটা যেটা অ্যান্টি মার্কনিকফ, পারক্সাইডের প্রেজেন্সে মেকানিজমটাই আলাদা হচ্ছে। এখানে যে মেকানিজম দেখেছি এটা আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেখেছি, আর এখানে আমরা ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন দেখছি।
ঠিক আছে, HBr অ্যাডিশন এখানে ফ্রি র্যাডিক্যাল দেখছি। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে অ্যান্টি মার্কনিকভ রুল অনুযায়ী আমরা এটা পাচ্ছি পারক্সাইডের প্রেজেন্সে, এটাকে বলা হয় পারক্সাইড এফেক্ট। পারক্সাইড এফেক্ট বা এটাকে বলা হয় খ্যারাস এফেক্ট। খ্যারাস এফেক্ট, ঠিক আছে। আর একটা কথা, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আগে এসেছে যে এই পারক্সাইড এফেক্ট বা খ্যারাস এফেক্ট কেবলমাত্র HBr অ্যাডিশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তোমাকে HCl পারক্সাইড দিয়ে দিল আর তুমি ভাবলে না অ্যান্টি মার্কনিকভ করে দিই, না, দিস ইজ অ্যাপ্লিকেবল পারক্সাইড এফেক্ট যেটা আমরা অ্যান্টি মার্কনিকভ অনুযায়ী প্রোডাক্ট পাচ্ছি, তাহলে অ্যাপ্লিকেবল অনলি ফর HBr অ্যাডিশন। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই অ্যাপ্লিকেবল অনলি ফর HBr অ্যাডিশন, ঠিক আছে। আচ্ছা, বেশ, এগোনা যাক। দেখো, এর পরের যে বিক্রিয়া আমরা দেখবো সেটা হচ্ছে ওজোনোলিসিস বিক্রিয়া। ভেরি ইম্পর্টেন্ট অ্যালকিনের রিয়াকশন ওজোনোলিসিস। এখানে আমরা কি দেখছি যে অ্যালকিন রয়েছে, অ্যালকিনে ওজোনোলিসিস করা হচ্ছে। ওজোনোলিসিসের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথমে দেওয়া হচ্ছে O3 CCl4, এখানে একটা ওজোনাইড ফরমেশন হচ্ছে, এখানে প্রথমে একটা ওজোনাইড ফরমেশন হচ্ছে এবং তারপরে এখানে জিঙ্ক H2O দিয়ে দেওয়া হলো। দিলে আমরা কার্বনিল কম্পাউন্ড পেয়ে যাব, সেটা দুটো অ্যালডিহাইড হতে পারে, দুটো কিটোন হতে পারে, দুটো সেম অ্যালডিহাইড হতে পারে, সেম কিটোন হতে পারে, ডিফারেন্ট হতে পারে, একটা অ্যালডিহাইড একটা কিটোনও হতে পারে। সেটা কিসের উপর নির্ভর করছে? দেখো, প্রোডাক্ট এইটা ইন জেনারেল আমি রিয়াকশন দেখালাম, কিন্তু এগুলো কি হবে, অ্যালডিহাইড না কিটোন, সেটা নির্ভর করছে এই কার্বনের সাথে কি হাত যুক্ত রয়েছে তার উপর। আর শর্টকাট, একবারে শর্টকাটে ওজোনোলিসিস ভেরি সিম্পল এবং সুন্দর রিয়াকশন। প্রোডাক্ট দিয়ে দিলে তোমাকে রিয়াক্ট্যান্টও লিখতে দিতে পারে, এরকম প্রশ্নও আগে এসছে। তুমি সহজে কি করে বুঝবে? ডাবল বন্ড ব্রেক করো, ও ও করে দাও, ব্যাস মিটে গেল। তাহলে কার্বন ডাবল বন্ড ও, এদিকেও তাই কার্বন ডাবল বন্ড ও। যেমন তোমাকে যখন বলা হচ্ছে যে CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা ওজোনোলিসিস করলে কি উৎপন্ন হবে? তাহলে এটা যখন আমরা ওজোনোলিসিস করব, একেবারে আমি দুটো স্টেপকে লিখছি, O3 CCl4 ফলোড বাই জিঙ্ক H2O। তাহলে ডাবল বন্ডকে ব্রেক করো, ও ও করে দাও। তাহলে দুদিকেই সেম অ্যালডিহাইড আমরা পাচ্ছি, CH3 2CH3 CHO অ্যাসিটালডিহাইড। একবার একটা প্রশ্ন এসেছিল যে 1 মোল অ্যাসিটালডিহাইড আর 1 মোল অ্যাসিটোন পাওয়া যাচ্ছে, তাহলে অ্যালকিনটা কি হবে? কি বলছে? বলছে 1 মোল অ্যাসিটালডিহাইড পাওয়া যাচ্ছে আর 1 মোল অ্যাসিটোন পাওয়া যাচ্ছে, তাহলে অ্যালকিনটা কি হবে? তুমি ব্যাকে আসতে পারবে। তুমি কিভাবে ব্যাকে আসবে? তুমি এই ও দুটোকে বাদ দিয়ে দাও, আমরা যে ও ও করছি এটাকে বাদ দিয়ে কার্বন দুটোর মধ্যে ডাবল বন্ড এনে দাও, তাহলেই তুমি বুঝে যাচ্ছ যে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে মিথাইল, আর এখানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। কারণ এটাতেই যখন আমরা ওজোনোলিসিস করব, ডাবল বন্ড ব্রেক করব ও ও, তখন একদিক থেকে অ্যাসিটালডিহাইড আর একদিক থেকে অ্যাসিটোন আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে আমি রিয়াকশনটা পুরো লেখার জন্য রিএজেন্ট লিখে দিলাম, এই হচ্ছে জিঙ্ক H2O। ক্লিয়ার? বোঝা গেছে ওজোনোলিসিস হলো। আচ্ছা, এরপরে আমরা বায়ারের বিকারকের যে বিক্রিয়া রয়েছে সেটা একটু দেখে নিই। কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে বায়ারের বিকারক দিয়ে যখন বিক্রিয়া করা হচ্ছে, সেটা হচ্ছে কোল্ড ডাইলুট, মানে ঠান্ডা ও শীতল লঘু ক্ষারীয় KMnO4, লঘু ক্ষারীয় KMnO4 এরকমটা লেখা থাকুক, বা তোমাকে বললো বায়ারের বিকারকের পরীক্ষা লেখো, যার মাধ্যমে আমরা 1,2-ডাইঅল পেয়ে যাচ্ছি। তাহলে পাই বন্ড ব্রেক করো, OH OH যুক্ত করে দাও, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট আমরা যে বিক্রিয়া দেখছি সেটা হচ্ছে অ্যাসিটিলিনের ক্ষেত্রে এই যে হাইড্রোজেন রয়েছে যে কিনা sp হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বনগুলো কি, এই কার্বনগুলো sp হাইব্রিডাইজড কার্বন, এবং এই হাইড্রোজেনগুলো এদেরকে অ্যাসিটিলিনিক হাইড্রোজেন বলে, যারা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। এবং এই যে অ্যাসিটিলিনিক হাইড্রোজেন রয়েছে এর ক্ষেত্রে তোমার অ্যাসিটিলিন বা অ্যালকাইন, টার্মিনাল অ্যালকাইন হলে সেক্ষেত্রে আমরা ভেরি ইম্পর্টেন্ট দুটো শনাক্তকরণ বিক্রিয়া দেখে থাকি, সেটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া AgNO3 NH4OH। বিক্রিয়ার ফলে কি তৈরি হয়, আমি অ্যাসিটিলিন থেকে দেখাচ্ছি, এখানে তৈরি হয় সিলভার অ্যাসিটিলাইডের সাদা অধক্ষেপ পাওয়া যায়। আর অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া হলে কিউপ্রাস অ্যাসিটিলাইড পাওয়া যায়, যেটার হচ্ছে লাল অধক্ষেপ। ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, এগুলো আমরা লিখছি। আচ্ছা, ঠান্ডা ও শীতল, যাহাই ঠান্ডা তাহাই শীতল, যে কোনো একটা লিখলেই হবে, মানে ঠান্ডা বা শীতল লিখতে গিয়ে ওখানে ও হয়ে গেছিল, তো শীতল, ঠিক আছে, শীতল ও লৌহ ক্ষারীয় কেমিক্যাল বায়ারের বিকার। ওকে, চলো নেক্সট, চলো এই যে অ্যালকাইনের কথা আমরা বলছি, দেখো 3 অণু অ্যাসিটিলিন বিক্রিয়া করা হচ্ছে লোহিত তপ্ত কপার বা আয়রন নল, লোহিত তপ্ত কপার নল বা আয়রন নলও থাকতে পারে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এখানে পলিমারাইজেশনের মাধ্যমে কি পাওয়া যাবে, বেনজিন পাওয়া যাবে। এখানে যখনই আমরা কি পাচ্ছি, এখানে আমরা যদি অ্যাসিটিলিনের জায়গায় প্রোপাইন নিয়ে নিই, CH3C ট্রিপল বন্ড CH, 3 অণু প্রোপাইন, এই সেম কন্ডিশনে যখনই আমরা বিক্রিয়া করছি লোহিত তপ্ত কপার নল 600 ডিগ্রি, তাহলে এখানে পলিমারাইজেশনের মাধ্যমে আমরা কি পাবো, 135 ট্রাইমিথাইল বেনজিন, 135 ট্রাইমিথাইল বেনজিন, 135 ট্রাইমিথাইল বেনজিন, এটার নাম হচ্ছে মেসিটিলিন। পরের ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন দেখো, অ্যাসিটিলিন যখনই এই টার্মিনাল অ্যালকাইন হয়, টার্মিনাল অ্যালকাইন মানে প্রান্তে, এই টার্মিনালে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকা মানে প্রান্তে ওই অ্যাসিটিলিনিক হাইড্রোজেন থাকবে। তো আমরা NaNH2 লিকুইড অ্যামোনিয়া রিয়াক্ট করিয়ে সোডিয়াম অ্যাসিটিলাইট পাবো, মনোসোডিয়াম, দুটোই যখন আবার রিয়াক্ট করবো এক মোলের সাথে তখন ডাইসোডিয়াম অ্যাসিটিলাইট, এবং সেখান থেকে আমরা অন্য অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে আমরা লোয়ার অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন প্রস্তুত করতে পারি। দেখো এখানে NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়ে যখন আমরা বিক্রিয়া করছি তখন আমরা প্রথমে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি HC ট্রিপল বন্ড C মাইনাস Na+, ঠিক আছে, শুধু NaNH2 লিখলে কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি এই যে অ্যাসিডিক নেচার আমরা দেখাচ্ছি, যে অ্যাসিডিক হাইড্রোজেনের কথা বললাম, এখানে আমরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করতে পারি সোডিয়ামের সঙ্গে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি CH ট্রিপল বন্ড, এখানে আমরা পাচ্ছি, ধরো আমি এইদিকে একটা কাজ করি, অ্যাসিটিলিন না নিয়ে আমি যে কোনো একটা জেনারেল অ্যালকাইন হিসেবে লিখি RC ট্রিপল বন্ড CH, তাহলে টার্মিনালে, এই টার্মিনাল অ্যালকাইনে এই হাইড্রোজেনটা রয়েছে, কারণ এদিকে তো অ্যালকিল গ্রুপ, সোডিয়ামের সঙ্গে যখনই বিক্রিয়া হচ্ছে RC ট্রিপল বন্ড C মাইনাস Na+, সোডিয়াম সল্ট, তার সাথে H2 বেরিয়ে গেল, হাফ H2। যখনই আমরা এখানে NaH সোডিয়াম হাইড্রাইডের সঙ্গে যখন আমরা বিক্রিয়া করছি তখন আমরা কি পাচ্ছি, RC ট্রিপল বন্ড C মাইনাস Na+, প্লাস হচ্ছে H2, এখানে NaNH2, তাহলে জাস্ট প্লাস মাইনাস করো, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, এবার জুড়ে দাও, বোঝা গেছে, এইভাবে জিনিসটাকে মাথায় রাখতে হবে।
তাহলে এখান থেকে আর সি ট্রিপল বন্ড সি মাইনাস Na প্লাস প্লাস হচ্ছে NH3। সুতরাং এগুলো সব অ্যাসিডিক নেচারকে এক্সপ্লেন করা হচ্ছে। তো এইভাবে লেখার পর যখনই আমরা এখানে ধরো আমি একটা অ্যালকিল হ্যালাইড দিয়ে দিলাম, মিথাইল ব্রোমাইড দিয়ে দিলাম, তখন কি হচ্ছে এই কার্বন এখানে অ্যাটাক করছে, ব্রোমিন বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি HC ট্রিপল বন্ড CCH3। তার মানে আমরা এখানে ইথাইন থেকে শুরু করলাম, ইথাইন থেকে আমি এখানে কি পেলাম CH3 C ট্রিপল বন্ড CH অর্থাৎ কিনা প্রোপাইন পেয়ে গেলাম। এখানে যদি আমি আবার NaNH2 দিয়ে বিক্রিয়াটা করি, আবার এই সেম সেম জিনিসটা, ঠিক আছে, NaNH2 দিয়ে বিক্রিয়া করলাম, তার মানে আবার আমরা C মাইনাস Na প্লাস, এখানে ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস। এবার এখান থেকে আমরা কি করছি, এখানে আমি 2 মোল মিথাইল ব্রোমাইড দিয়ে দিলাম, তখন কি হচ্ছে CH3Br, এখানেও CH3, এখানে হচ্ছে Br, ঠিক আছে। তাহলে এ এখানে অ্যাটাক করছে, জিনিসটা তো এরকম না, যেভাবেই লেখো না কেন, এই যে CH3Br একই ব্যাপার আমি যেটা লিখেছিলাম। আর এখান থেকে এখানে একটা অ্যাটাক করছে, তাহলে দুদিকেই মিথাইল গ্রুপ চলে এলো, তাহলে CH3 C ট্রিপল বন্ড C CH3। তাহলে এখানে আমরা বিউট 2 আইন তৈরি করে ফেললাম। এই ধরনের বিক্রিয়া কিন্তু কনভার্সন হিসেবে দেয়, তাই মাথায় রাখতে হবে। অ্যালকাইনের ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে জল সংযোজন। জল সংযোজন ভীষণ রিপিট হয়, এই ধরনের রিয়াকশন গুলো কিন্তু ভীষণ কোয়েশ্চেনে রিপিট হয়, বারবার বলছি। অ্যাসিটিলিন, এখানে তুমি কন্ডিশন দেখেই বুঝতে পারবে এখানে কি দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে 20% H2SO4, 1% HgSO4, হিট 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। কোথাও তোমাকে এত কিছু না লিখে শুধু লিখে দিল H প্লাস Hg2 প্লাস হিট, এরকমও লিখে দিতে পারে, ঠিক আছে। কিন্তু তুমি বুঝে যাবে রিয়াক্ট্যান্ট আর রিয়েজেন্ট দেখে যে এই রিয়াকশনের কথা বলছে। অ্যাকচুয়ালি কি করবে, এখানে জল যোগ করবে। যখনই অ্যাসিটিলিন রয়েছে কোনো চাপ নেই, তুমি একটা কার্বনে H আর একটা কার্বনে OH যোগ করো, আর এখানে ট্রিপল বন্ডে দুটো পাই বন্ড আছে কিন্তু একটা পাই বন্ডকে ব্রেক করে দাও। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, CH2 পাচ্ছ, ডাবল বন্ড CHOH অর্থাৎ ভিনাইল অ্যালকোহল পাচ্ছ। এবং এখানে কি হবে, টটোমারাইজেশন হবে, হাইড্রোজেন এখানে যোগ করো, এই পাই বন্ডকে এখানে শিফট করিয়ে দাও। তাহলে এখানে টটোমারাইজেশনের ফলে আমরা ফাইনালি কি প্রোডাক্ট পাবো, কার্বনিল কম্পাউন্ড পাবো। এখান থেকে আমরা পাচ্ছি CH3 CH ডাবল বন্ড O। এখানে আমরা ইথাইন থেকে ইথানল পেলাম, দুটো কার্বন অ্যালডিহাইড গ্রুপের জন্য অ্যাল প্রত্যয়, আর ইথেন যুক্ত অ্যাল, ইথেনের লাস্টের ই বাদ যাবে, ইথানল। একই জিনিস যখন আমরা CH3 C ট্রিপল বন্ড CH দিয়ে করব, একই 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 রিয়েজেন্ট, আর লিখছি না, কিন্তু মাথায় রাখতে হবে এখানে অপ্রতিসম অ্যালকাইন রয়েছে, তাহলে তোমাকে মার্কনিকফ রুল অনুযায়ী চলতে হবে। পাই বন্ড ব্রেক করো, নেগেটিভ পার্ট OH মানে HOH, জলেরও তো দুটো অংশ রয়েছে, এটা ডেল নেগেটিভ এটা ডেল পজিটিভ, এখানে যেদিকে খুশি অ্যাড করো, কিন্তু এখানে নেগেটিভ পার্ট মার্কনিকফে বলছে সেই কার্বনে যুক্ত হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম। এখানে হাইড্রোজেন নেই, এখানে আছে, তাহলে অ্যাকচুয়ালি যেখানে নেই সেখানেই আমরা নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম অ্যাড করে দেবো, এবং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3 COH ডাবল বন্ড CH2, ঠিক আছে। এবার এখানেও টটোমারাইজেশন হবে, তাহলে এই হাইড্রোজেন এখানে অ্যাড করো, এই পাই বন্ডকে এখানে শিফট করিয়ে দাও, তাহলে টটোমারাইজেশনের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি CH3 C ডাবল বন্ড O CH3, এখানে আমরা পাচ্ছি প্রোপানোন। কি পেলাম, প্রোপানোন পেলাম। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, চলো এগিয়ে যাওয়া যাক। দেখো বেনজিন প্রস্তুতির ক্ষেত্রে একটা অলরেডি আমরা অ্যাসিটিলিন থেকে দেখলাম, এছাড়া আমরা ডিকার্বক্সিলেশনের যে রিয়াকশন দেখলাম, গ্রিগনার রিয়েজেন্টের যে রিয়াকশন দেখলাম অ্যালকেনের ক্ষেত্রে, ওই সেম জিনিস আমরা এখানে করতে পারি। যেমন ব্রোমোবেনজিন নিয়ে আমরা এখান থেকে গ্রিগনাট প্রিপারেশন করে নিচ্ছি, গ্রিগনাট বিকারকের জন্য আমরা এখানে কি ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিচ্ছি, দিলেই আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ঠিক আছে। এখানে যখনই আমরা
জল দিয়ে বিক্রিয়া করব H2O, তাহলে কি হবে? ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড মানে হচ্ছে ফিনাইল গ্রুপ, এইখানে ডেল মাইনাস এখানে ডেল প্লাস, আর HOH মানে এটা ডেল মাইনাস এটা ডেল প্লাস, তাহলে অপোজিট পার্ট যোগ করে দেওয়া মানে এখানে বেনজিন পেয়ে যাচ্ছ। বাকি MgOH আমাদের বেনজিন তৈরি করা নিয়ে কথা। নেক্সট ডিকার্বক্সিলেশনের কথা, যেটা আমরা অলরেডি মিথেন প্রস্তুতিতে দেখলাম, সেখানে আমরা যদি সোডিয়াম বেনজয়েট নিয়ে সোডা লাইম দিয়ে আমরা হিট করে দিই, এখানে কি দিলাম সোডা লাইম, NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হিট, তাহলে এখান থেকে Na2CO3 কে আমরা সেপারেট করে নিলাম Na2CO3, আর হাইড্রোজেন এই কার্বনে বেনজিনের যুক্ত হয়ে গেল মানে বেনজিন উৎপন্ন হয়ে গেল। নেক্সট বিক্রিয়া দেখো, আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি রিয়াকশন করাই H3PO2 বা ইথানল তাপ, তাহলেও আমরা পেয়ে যাব কি বেনজিন। যদি আমরা ফেনলকে জিঙ্ক ডাস্ট সহ পাতন করি বা হিট এখানে লিখতে পারো, বা পাতন লেখো হিট লেখো, কোনো অসুবিধা নেই, জিঙ্ক ZnO বেরিয়ে গেল, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি বেনজিন পেয়ে যাচ্ছি। এছাড়া বেনজিন সালফোনিক অ্যাসিডকেও H2O দিয়ে ওয়ার্ম করলে আমরা বেনজিন পেয়ে যাব। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট রিয়াকশন গুলো আমি এখানে লিখে দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা চলো, এইবারে অ্যালকিন তৈরির ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, যেটাকে অপনয়ন বিক্রিয়া বলা হয়, হয়ে থাকে। দেখো অপনয়ন বিক্রিয়া, এখানে ডিহাইড্রোহ্যালোজেনেশন ঘটে। কিরকম ভাবে ঘটে? আমি একটা অ্যালকিল হ্যালাইড নিয়ে নিলাম, এখানে হ্যালোজেনটা যে কার্বনে যুক্ত সেটা আলফা কার্বন, তার পাশের কার্বনটা বিটা কার্বন, তাহলে বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটা হচ্ছে বিটা হাইড্রোজেন। যখনই এখানে আমরা বিক্রিয়া করছি অ্যালকোহলিক KOH দিয়ে হিট, দেখো একটা কথা বলি, এই যে এলিমিনেশন এটাও তিন ধরনের হয়, যেরকম আমরা SN1 SN2 দেখেছি, সেরকমই এলিমিনেশনের ক্ষেত্রে E1 E2 E1 CB, অর্থাৎ এলিমিনেশন ইউনিমলিকিউলার, E1 বাইমলিক। E1 এর ক্ষেত্রে দুটো ধাপ, একটা ধাপে প্রথম হ্যালোজেন বেরিয়ে যায়, গিয়ে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, তার পরের ধাপে এসে বেস অ্যাটাক করে হাইড্রোজেনকে নেয়, দেন কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়। E2 এক ধাপে ঘটে যায়, আর E1 CB ভায়া কনজুগেট বেস। তো দেখো এখানে আমরা যখনই এই বিক্রিয়াটা দেখছি তখন আমরা কি দেখছি যে OH মাইনাস এখানে বেস হিসেবে কাজ করছে, সে এই হাইড্রোজেনকে ক্যাপচার করছে বিটা হাইড্রোজেন, এবং এইখানে পাই বন্ড তৈরি হচ্ছে, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন হ্যালোজেন বন্ড ব্রেক করছে, এবং এখানে আলফা আর বিটা কার্বনের মধ্যে ডাবল বন্ড চলে আসছে, অর্থাৎ অ্যালকিন তৈরি হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন। ডিহাইড্রোহ্যালোজেনেশন অর্থাৎ কিনা হাইড্রোজেন এবং হ্যালোজেন দুটোই অপসারিত হচ্ছে, এটাকে বিটা এলিমিনেশনও বলা হয়ে থাকে। অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে এই বিক্রিয়াটা দেখা যায়। এই যে এলিমিনেশন বিক্রিয়ার কথা আমি বলছি, এগুলো আবার তোমরা ক্লাস 12-এ হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়বে, আরো ডিটেলসে ওগুলো রয়েছে। ঠিক আছে, যদিও এর ধারণা এখন থেকেই রাখতে হবে, কারণ অ্যালকিন যেহেতু আমরা পড়েছি। তো এরপর কিছু প্রশ্ন দেখব। প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে, দেখো এখানে আমরা একটা নেম রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব। বলছে নিম্নলিখিত কোন বিকারকটি কার্বনিল যৌগকে অ্যালকেনে রূপান্তরিত করে? দেখো এখানে কার্বনিল যৌগের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেখানে C ডাবল বন্ড O গ্রুপটা রয়েছে, এইটা হচ্ছে কারেক্ট অপশন জিঙ্ক অ্যামালগাম ঘন HCl, যেটাকে বলা হয় ক্লিমেনশন রিডাকশন, ক্লিমেনশন বিজারণ। ভেরি ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন। ক্লিমেনশন বিজারণের ক্ষেত্রে কার্বনিল যৌগকে আমরা অ্যালডিহাইড বা কিটোনকে যখন জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিয়ে বিজারণ ঘটানো হয়,
তখন কার্বনিল গ্রুপটা মিথিলিন গ্রুপে পরিবর্তিত হয়। কিছু এক্সাম্পল দেখো, CH3CHO, এখানে আমরা ক্লিমেনশন রিডাকশন যখন করব, কনসেন্ট্রেট HCl, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, তখন CH3, দেখো এখানে C ডবল বন্ড ওটা যদি CH2 হয়, তার সাথে আর একটা হাইড্রোজেনও রয়েছে, তাহলে এটা ইথেন তৈরি হয়ে যাবে। যখনই আমরা বলছি CH3COCH3, এখানেও জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দিয়ে যখন বিক্রিয়া হচ্ছে, CO গ্রুপটা CH2 হয়ে যাচ্ছে, তাহলে প্রোপেন তৈরি হয়ে যাবে। তাহলে কার্বনিল যৌগকে অ্যালকেনে পরিণত করবে কোনটা? জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। ভেরি ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, ক্লিমেনশন বিজারণ। নেক্সট কি বলছে দেখো, বলছে নিচের কোন বিক্রিয়ায় মিথেন প্রস্তুত করা যায়? আমরা দেখলাম কোলবের তড়িৎ বিশ্লেষণ, যেখানে মিথেন প্রস্তুত করা যাবে না। কোলবের তড়িৎ বিশ্লেষণে মিথেন প্রস্তুত করা যাবে না, কারণ এখানে আর অ্যালকিল গ্রুপগুলো যুক্ত হয়েছে, তাই মিথেন করা যাবে না। ভার্চ বিক্রিয়া, অ্যাকচুয়ালি উর্জ বিক্রিয়াটাকেই লেখা হয়েছে, তো মিথেন করা যাবে না। H2 দ্বারা বিজারণ, তুমি মিনিমাম অ্যালকিন বা অ্যালকাইন নিয়ে যখন শুরু করবে, মিনিমাম দুটো কার্বন থাকবে, বিজারণ যখন করা হবে তখন সেটা আমরা ইথেন পাবো, মিথেন পাবো না। কিন্তু ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা পাবো। আমরা দেখেছি যে যদি আমরা মিথাইল অ্যালকিল গ্রুপ হিসেবে থাকবে, তার কার্বক্সিলিক অ্যাসিড মানে কি, মিথাইল গ্রুপ যদি অ্যালকিল, আর COOH মানে মিথাইল আর এর জায়গায় থাকা মানে অ্যাসিটিক অ্যাসিড, তার সোডিয়াম সল্ট নিয়ে যখনই আমরা সোডা লাইম দিয়ে হিট করছি, তখন এখান থেকে Na2CO3 বাদ চলে গেল, হাইড্রোজেন কার্বনের সঙ্গে যোগ হয়ে গিয়ে মিথেন তৈরি হয়ে যাবে। অপশন সি কারেক্ট। নেক্সট আমরা দেখছি, বলছে বিউট 2 ইনের ওজোনোলিসিসে কি উৎপন্ন হবে? বিউট 2 ইন CH3, CH ডবল বন্ড CH, CH3, এখানে আমরা ডবল বন্ডকে ব্রেক করে ও করে দেবো, তাহলে দু অণু অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়ে যাবে, তাহলে অপশন সি কারেক্ট হবে। নেক্সট আমরা দেখবো, দেখো ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্ট, দেখো অ্যান্টি অ্যারোমেটিক যৌগ কোনটা জিজ্ঞেস করছে, একবার রিভিশন করাই। অ্যারোমেটিসিটি হওয়ার জন্য, অ্যারোমেটিসিটির যে রুল রয়েছে, হুকেলের নিয়ম, সেই নিয়মে কি বলা হচ্ছে যে সাইক্লিক কনজুগেটেড সিস্টেম, সাইক্লিক কনজুগেটেড সিস্টেম প্ল্যানার, যেখানে 4n+2 পাই ইলেকট্রনস রয়েছে, পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, ঠিক আছে। তার মানে সাইক্লিক কনজুগেটেড সিস্টেম হবে, সমতলীয় হবে, এবং 4n+2 ইলেকট্রনসের ডিলোকালাইজেশন ঘটবে, সেক্ষেত্রে তারা অ্যারোমেটিক হবে। তারা কি হবে? তারা অ্যারোমেটিক হবে, অর্থাৎ অ্যারোমেটিসিটির যে কন্ডিশন হুকেলের নিয়ম অনুযায়ী এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। যেরকম যখনই আমি বেনজিনের এক্সাম্পল দিচ্ছি, তখন আমরা এখানে কি দেখছি যে 6 পাই ইলেকট্রন, কারণ 3টে পাই বন্ড মানে 3 দুগুণে 6টা পাই ইলেকট্রন রয়েছে, প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লিক কনজুগেটেড সিস্টেম, পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে, সুতরাং দিস ইজ অ্যারোমেটিক। সবসময় যে বেনজিন থাকলেই অ্যারোমেটিসিটি থাকবে তা নয়, নন বেনজিনয়েডও হতে পারে, বেনজিন নেই কিন্তু রুলগুলো যদি স্যাটিসফাই করে। আর অ্যান্টি অ্যারোমেটিক কখন হবে? অ্যান্টি অ্যারোমেটিক হবে এই বাকিগুলোর সাথে এই 4n+2 পাই এর জায়গায় যখন 4n পাই ইলেকট্রনসের ডিলোকালাইজেশনের কথা বলা হচ্ছে, বাকি কন্ডিশনগুলো থাকছে, তার সাথে যখন এটার কথা বলা হচ্ছে, তখন আমরা বলবো যে সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এবং যারা এই অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক এই দুটো ক্যাটাগরিতেই পড়ছে না, তাদেরকে আমরা নন অ্যারোমেটিক বলবো। যেরকম ধরো হয় প্ল্যানারিটি থাকছে না, অথবা সাইক্লিক হচ্ছে না, কনজুগেশন থাকছে না, এই সমস্ত ব্যাপার, ঠিক আছে। তো যেমন ধরো এই অপশানে, প্রথম অপশানেই আমরা কি দেখছি, সাইক্লোপেন্টাডাইইন, যেখানে এই কার্বনটা কিন্তু sp3 হাইব্রিডাইজড, এখানে দুটো পাই বন্ড মানে 4টে পাই ইলেকট্রন,
কিন্তু এই কার্বন sp3 এবং এই কম্পাউন্ডটা কিসের এক্সাম্পল? এটা নন অ্যারোমেটিক কম্পাউন্ডের এক্সাম্পল। এবারে এটাকে বাদ দাও, এখানে একটাই ডাবল বন্ড, তাই এটাকে নিয়ে আমরা কথা বলবো না। এই দুটোকে নিয়ে যখন আমরা কথা বলবো, মানে এখানে একটা ডাবল বন্ড বলে বলছি না, এখানে কোনো কনজুগেশনেরও গল্প নেই। এইখানে দেখো, এখানে দেখো, এখানে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন রয়েছে, সেম সাইক্লোপ্রোপিনাইল কিন্তু অ্যানায়ন রয়েছে। এখানে শুধু এই একটা পাই বন্ডের দুটো ইলেকট্রন, অর্থাৎ 2 পাই ইলেকট্রনস। তাহলে 4n+2 এই পাই ইলেকট্রনের যে ফর্মুলা সেটাকে স্যাটিসফাই করছে, কারণ n সমান 0, n সমান 0 1 2 3 যাই হোক, এখানে n সমান 0 প্লাস বাকি কন্ডিশন গুলো এখানে ফুলফিল হচ্ছে। তো এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক। এটার ক্ষেত্রে দেখো, এখানে এই যে নেগেটিভের যে দুটো ইলেকট্রন, তারা এর ডাবল বন্ডের সঙ্গে কনজুগেশনে রয়েছে না, নেগেটিভ চার্জটা কনজুগেশনে রয়েছে। তাহলে এখানে আমরা যখন ইলেকট্রন কাউন্ট করব, এখানে দুটো আর এখানে দুটো, 4 পাই ইলেকট্রনস বলবো। তো সেক্ষেত্রে n সমান 1, তাই তো 4n পাই এ ম্যাচ করছে, 4n পাই ইলেকট্রনসে ম্যাচ করছে, এবং বাকি কন্ডিশন রয়েছে। সুতরাং এটা হয়ে যাচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, বলছে কোন গ্রুপটি অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা ডাইরেক্টিং। দেখো, বেনজিনে যখনই কোনো গ্রুপ প্রেজেন্ট থাকে তার রেসপেক্টে 1 2 আর 1 6, আমি যদি নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6 করে, 1 2 আর 1 6 এই পজিশন দুটো হচ্ছে অর্থ পজিশন, অর্থ পজিশন। 1 3 আর 1 5 এই দুটো হচ্ছে মেটা পজিশন, মেটা পজিশন। 1 4 পজিশন হচ্ছে প্যারা পজিশন। এই গ্রুপটা কি ধরনের গ্রুপ তার উপর ডিপেন্ড করছে কে কোন ডাইরেক্টিং হবে। এই গ্রুপটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, যে বেনজিন রিং এর সক্রিয়তা বৃদ্ধি করছে, সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ, প্লাস এম এফেক্টের মাধ্যমে বেনজিন রিং এর ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, ডিউ টু রেজোনেন্স বেনজিন রিং এ অর্থ প্যারা পজিশনে নেগেটিভ আসছে। তার ফলে কি হবে, ইলেকট্রোফাইল যখন আসবে তখন সে অর্থ প্যারায় আসবে, এবং সেক্ষেত্রে আমরা অর্থ প্যারা ওরিয়েন্টিং এদেরকে বলবো। এবং এই গ্রুপটাই যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, অর্থাৎ কিনা বেনজিন রিং থেকে মাইনাস এম এফেক্টের মাধ্যমে ইলেকট্রন ঘনত্বকে টেনে নিচ্ছে, সক্রিয়তা হ্রাস করছে বেনজিন রিং। এবার তুমিই বলো, ইলেকট্রোফাইল ইলেকট্রন ডেফিসিয়েন্সি, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে। বেনজিন রিং থেকে যদি কোনো গ্রুপ ইলেকট্রন ঘনত্ব টেনে নেয়, তাহলে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে। ইলেকট্রোফাইল সেখানে আসতে চায় যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে এক্ষেত্রে সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ থাকলে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে বেনজিনের, তার ফলে ইলেকট্রোফাইলের আসার প্রবণতা কমে যাচ্ছে। এবং সেক্ষেত্রে রেজোনেন্স থেকে দেখা যাচ্ছে অর্থপ্যারায় পজিটিভ চার্জ আসছে। ইলেকট্রোফাইল কোনোদিনই পজিটিভ চার্জের জায়গায় আসে না, কম্পারেটিভলি মেটা পজিশনে ইলেকট্রোফাইল আসবে। তাই এই ক্ষেত্রে এরা মেটা ওরিয়েন্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। ঠিক আছে, এইবারে একটা কথা বলি, এইবারে একটা কথা বলি। এবার দেখো, একটা কথা মাথায় রাখতে হবে যে হ্যালোজেন হচ্ছে একটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, কারণ হ্যালোজেনের মাইনাস আই এফেক্টও থাকে প্লাস এম এফেক্টও থাকে, কিন্তু মাইনাস আই এফেক্ট ইজ মোর ডমিনেটিং দ্যান প্লাস এম। আমি অলরেডি এগুলো বলেছিলাম যখন আমি মেসোমেরিক এফেক্ট পড়িয়েছি। অন্য সমস্ত গ্রুপ, যেমন ধরো আমি যদি বলি ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপেরও মাইনাস আই রয়েছে প্লাস এম রয়েছে। NH2 গ্রুপ মাইনাস আই রয়েছে প্লাস এম রয়েছে। OR গ্রুপ মাইনাস আই রয়েছে প্লাস এম রয়েছে। আরো এক্সাম্পল হতে পারে, কিন্তু সমস্ত গ্রুপের ক্ষেত্রেই প্লাস এম এফেক্ট ইজ মোর ডমিনেটিং দ্যান মাইনাস আই, অর্থাৎ রেজোনেন্স এফেক্টকে আমরা বেশি প্রায়োরিটি দেব। দুটো অপোজিট এফেক্ট, একটা দিচ্ছে একটা নিচ্ছে, কিন্তু মেসোমেরিক এফেক্ট ইজ মোর ডমিনেটিং দ্যান ইন্ডাকটিভ এফেক্ট, কিন্তু এক্সেপ্ট হ্যালোজেন। হ্যালোজেনের ক্ষেত্রে কিন্তু মাইনাস আইকে মোর প্রায়োরিটি দেওয়া হচ্ছে। অন্য সমস্ত ক্ষেত্রে অ্যাসিডিটি বা অন্য যে যে জায়গায় আমরা এক্সপ্লেন করতে যাব সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা মাথায় রাখবো। কিন্তু যখন ওরিয়েন্টেশন বলছি, মাইনাস আই মোর ডমিনেটিং হওয়ার জন্যই এটা একটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, কিন্তু ওরিয়েন্টেশন বলতে গেলে তো আমাকে রেজোনেন্সটা দেখতে হবে। প্লাস এম আছে মানে সে রেজোনেন্স করবে,
আর রেজোনেন্স করবে মানে অর্থপ্যারায় নেগেটিভ আসবে। সুতরাং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হলেও হ্যালোজেন কিন্তু অর্থপ্যারা ওরিয়েন্টিং হয়। এবং এইখানে যে এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে অপশন, NO2 গ্রুপের -N, তাহলে এ হচ্ছে মেটা ওরিয়েন্টিং, মেটা ওরিয়েন্টিং। CN এর ক্ষেত্রেও তাই, এও -N, তাহলে মেটা ওরিয়েন্টিং। COOH -M, মেটা ওরিয়েন্টিং। OCH3 এর ক্ষেত্রে +M রয়েছে, অর্থপ্যারা ডাইরেক্টিং হবে, অপশন সি কারেক্ট। দেখো যখন আমরা বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করব, বেনজিনে আমরা ক্লোরিনেশন করব, Cl2 অ্যানহাইড্রাস FeCl3, বা আমরা এখানে দিতে পারি Cl2 আয়রন চূর্ণ, আয়রন চূর্ণ দিলেও মিডিয়ামে FeCl3 তৈরি হয়ে যাবে। ক্লোরোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল হিসেবে আসবে এবং আমরা ক্লোরোবেনজিন পাবো। একইভাবে আমরা ব্রোমোবেনজিন পেয়ে যাব, একইভাবে যদি আমরা করি ব্রোমোবেনজিন পেয়ে যাব। যখনই আমরা নাইট্রেশন করব, এখানে আমরা দিয়ে দিচ্ছি গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4, গাঢ় H2SO4 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা নাইট্রেশন। এখানে নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল, তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, নাইট্রোবেনজিন পেয়ে যাব। এরকম ভাবেই আমরা সালফোনেশন যখন করব, ধরো আমরা দিয়ে দিচ্ছি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড হিট বা ফিউমিং সালফিউরিক অ্যাসিড, তো সেক্ষেত্রে আমরা সালফোনেশনের ক্ষেত্রে আমি এখানে লিখছি, যেমন ধরো আমি লিখলাম যে ক্লোরিনেশন, হ্যালোজেনেশনের ক্ষেত্রে ক্লোরিনেশন যখন লিখছি, ক্লোরোনিয়াম আয়ন হচ্ছে ইলেকট্রোফাইল। যখন লিখছি ব্রোমিনেশন, ব্রোমিনেশনটা আমি মুখে বললাম, এখানে লিখিনি, কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে দিচ্ছি, ব্রোমোনিয়াম আয়ন। যখনই আমি বলছি কি নাইট্রেশন, নাইট্রেশনের ক্ষেত্রে আমরা কি বলছি, নাইট্রোনিয়াম আয়ন। যখনই আমরা বলছি সালফোনেশন, তখনই নিউট্রাল ইলেকট্রোফাইল এখানে থাকে, যেটা হচ্ছে SO3। এরকম ভাবে যখন আমরা বলছি ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন এবং ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন, ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন CH3Cl অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে আমরা বিক্রিয়া করলে এক্ষেত্রে অ্যালকিল গ্রুপটা বেনজিনের সঙ্গে যুক্ত হয়। তাই মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু কার্বোক্যাটায়ন ফরমেশন হয় অ্যাজ ইলেকট্রোফাইল। আমি মিথাইল ক্লোরাইড নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমি এখানে RCl বলি তাহলে কার্বোক্যাটায়ন R প্লাস আসবে। এবার সেটা R গ্রুপটা কি আছে সেটা ডিপেন্ড করছে, তাই কার্বোক্যাটায়ন হওয়া মানেই রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে রিঅ্যারেঞ্জ ইফ পসিবল, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ ইফ পসিবল। মিথাইলের ক্ষেত্রে কিছু হবে না, কিন্তু অন্য ক্ষেত্রে হতে পারে। যখন আমরা অ্যাসাইলেশন করব CH3COCl অ্যানহাইড্রাস AlCl3, এটা কি, এটা ফ্রিডেল-ক্রাফটস বিক্রিয়া, এটা অ্যালকাইলেশন, এটা অ্যাসাইলেশন। এখান থেকে আমরা COCH3 গ্রুপটা পেয়ে যাব, অ্যাসিটোফেনল। অনেকবারই এই রিঅ্যাকশনটা এসেছে, বেনজিন থেকে অ্যাসিটোফেনল প্রস্তুত কর। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে বেনজিনের ওজোনোলিসিসের ফলে উৎপন্ন যৌগ, বেনজিনের ওজোনোলিসিস, তাহলে বেনজিনে ওজোনোলিসিস করলে কি হবে, এখান থেকে এই যে তিনটে ডাবল বন্ড আছে, তাহলে ও ও ও ও ও ও করলেই 3 অণু গ্লাইঅক্সাল আমরা পেয়ে যাব। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো কি বলছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে, এবার আমরা প্রশ্নগুলো দেখে নেবো, ঠিক আছে। বলছে এ থেকে এফ পর্যন্ত যৌগগুলির সংকেত লেখো। প্রথমে রয়েছে ইথিলিন, ইথিলিনে Br2 CCl4 দিলে ব্রোমিন অ্যাডিশন করে দাও, CH2Br CH2Br, Br2 দিচ্ছে মানে পাই বন্ড ব্রেক করে ব্রোমিন ব্রোমিন অ্যাড করে দাও, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন পাওয়া যাচ্ছে। KOH ইথানল দিয়ে, মানে ইথানলীয় KOH দিয়ে হিট করলে এখানে ডাইরেক্টলি আমরা এটা কি পেয়ে যাব, এটা অ্যালকাইন পেয়ে যাব, অ্যাসিটিলিন পেয়ে যাব। এই 1,2 যে ডাইহ্যালাইড আমরা দেখছি, এখানে KOH ইথানল দিয়ে হিট করলেও হয়, আবার একটা ধাপে KOH ইথানল দেওয়ার পরে পরের ধাপে NaNH2 দিয়ে তারপরে ফাইনালি অ্যালকাইন পাওয়া যায়।
তো এখানে এটা বিটা অ্যাসিটিলিন হবেই, অ্যালকাইনই হবে, কারণ নেক্সট ধাপ আর তার পরের ধাপ দেখলেই বুঝতে পারো। পরের ধাপে NaNH2 আছে ঠিকই, লিকুইড অ্যামোনিয়া, কিন্তু এখানে এখানে যে 2 মোলের কথা বলছে তার মানে এখানে ডাইসোডিয়াম অ্যাসিটিলাইট তৈরি হয়ে যাচ্ছে, এইটা তৈরি হয়ে যাচ্ছে, তবেই না 2 মোলটা কাজে লাগবে। তোমাকে দেখে বুঝতে হবে তো কি দিয়েছে, 2 মোলটা তবেই তো কাজে লাগবে। আমি তো এটা করে দেখালাম, এটা আমি করে দেখালাম না, এটা আমি করে দেখিয়েছি। তাহলে এইটা এখানে অ্যাটাক করো, বেরিয়ে গেল, এটা এখানে অ্যাটাক করো, বেরিয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, CH3 C ট্রিপল বন্ড C CH3। 2 মোল দেখে বুঝতে হবে যে এখানে ডাইসোডিয়াম হচ্ছে, তোমাকে নাই বা লেখা থাকলো এখানে 2, নইলে এটা ডাই না করলে এখানে তুমি 2 মোলটা করবেটা কি। তো ফাইনালি এইটা প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে। এখানে যেমন দেখো এইটা যখনই CH3 COCl দিচ্ছে তার মানে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন হচ্ছে, তাহলে COCH3 করো, জিঙ্ক অ্যামালগাম গারো HCl মানে ক্লিমেনশন বিজারণ, CO গ্রুপটা CH2 হয়ে যাবে, তাহলে এখানে ইথাইল বেনজিন CH2CH3। তোমাকে যদি বেনজিন থেকে ইথাইল বেনজিন প্রস্তুত করো, এরকম প্রশ্ন আগে এসছে, বেনজিন থেকে ইথাইল বেনজিন বলে তুমি কি করবে, তুমি ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন করে ডাইরেক্টলি করে দাও এখানে ক্লিমেনশন। এবারে পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে বেনজিনের ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশনের বিক্রিয়াটি মোনো অ্যালকাইলেশন ধাপে সীমাবদ্ধ রাখা কষ্টকর কেন? কারণ যখনই অ্যালকাইলেশন হয়ে প্রথমেই অ্যালকিল বেনজিন পাওয়া যায়, অ্যালকিল গ্রুপের একটা ইলেকট্রন ডোনেটিং এফেক্ট রয়েছে, এই ব্যাখ্যাটাই এখানে লিখতে হবে। ইলেকট্রন ডোনেটিং এফেক্ট থাকা মানেই সে বেনজিন রিংয়ের দিকে ইলেকট্রন ঘনত্ব পাঠাচ্ছে এবং বেনজিন রিংকে আরো বেশি অ্যাক্টিভেট করে দিচ্ছে টুয়ার্ডস আরো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি। তার ফলে কি হচ্ছে, পলি অ্যালকাইলেশন হয়ে যায়। সেই কারণে এই ব্যাখ্যাটা এখানে গুছিয়ে লিখতে হবে। এ থেকে এফ, দেখো এখানে ইথাইল অ্যালকোহল যখন গাঢ় H2SO4 170 ডিগ্রিতে রয়েছে তখন এখানে জল বেরিয়ে যাবে, নিরুদন বিক্রিয়া হবে, ঠিক আছে। এটাকে সহজে এইভাবে মনে রাখো, CH3 CH2OH, এই যে জল বের করে দাও, তাহলে এটা আমি শর্টকাট দেখাচ্ছি। এবার এখান থেকে ইথিলিন পাওয়া গেল, সেম জিনিস Br2CCl4 দিচ্ছ, এই আগে একটু আগে দেখলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু আগেও বারবার এসেছে, তাই বারবার বলছি এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এখান থেকে অ্যালকোহলিক KOH হিট দিলে এখানে অ্যাসিটিলিন পাওয়া যাচ্ছে, কপার নল 600 ডিগ্রি মানে পলিমারাইজেশনে বেনজিন পাওয়া যাবে। এদিক থেকে এলে আমরা অ্যালকাইনের হাইড্রেশন অলরেডি দেখেছি, অ্যাসিটালডিহাইড পাওয়া যাবে, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিলে C ডাবল বন্ড ওটা CH2 হয়ে যাবে, সঙ্গে একটা হাইড্রোজেন মানে এটা ইথেন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা দেখছি, এখানে বলছে বেনজিনে নাইট্রেশন করা হয়েছে গাঢ় HNO3 H2SO4 দিয়ে 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা আমি লিখেছি তো, হ্যাঁ লিখেছি। বিক্রিয়ার মেকানিজম, এই মেকানিজমটা বলার সাথে সাথে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ারও মেকানিজম শিখে নেব না, বলো রিভিশন করে নেব। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি হচ্ছে দেখো, HNO3 আর H2SO4 বিক্রিয়া করে এই ইলেকট্রোফাইলটা জেনারেট করছে নাইট্রোনিয়াম আয়ন, যেটা ইলেকট্রোফাইল হিসেবে এই বিক্রিয়ায় কাজ করবে, সাথে H3O প্লাস প্লাস HSO4 মাইনাস, ব্যালেন্স করার জন্য এখানে 2 বসিয়ে দিলাম। দেখো এবারে ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। এবারে এখানে মাথায় রাখতে হবে এই H2SO4 অ্যাসিড হিসেবে কাজ করে, HNO3 বেস হিসেবে কাজ করে। কেন এরকমটা, কারণ আমি এখানে লিখে দিচ্ছি, ব্যাখ্যাটাও আমি বুঝিয়ে দিচ্ছি। H2SO4 থেকে অ্যাসিড আসে, ঠিক আছে, H প্লাস আসে, H2SO4 অ্যাসিড হিসেবে কাজ করে মানে এখান থেকে H প্লাস আসে, আর এই যে HNO3 যেটাকে আমি OHNO2 এইভাবে লিখলাম, অক্সিজেনের লোন পেয়ার, সে H প্লাস কে নিয়ে প্রোটনেটেড হয়, তাহলে OH2 প্লাস এখানে NO2, তারপর এখান থেকে জল বেরিয়ে যায়, জল মিডিয়ামে অ্যাসিড আছে H3O প্লাস হিসেবে থাকে, H2SO4 H প্লাস দেওয়ার পর HSO4 মাইনাস হিসেবে রয়েছে, এবং এখান থেকে NO2 প্লাস ইলেকট্রোফাইল জেনারেট হয়ে গেল। এইটা হচ্ছে ইলেকট্রোফাইল এই বিক্রিয়ার ক্ষেত্রে। অনেক সময় এরকম প্রশ্নও আসে যে বেনজিনের নাইট্রেশনে ইলেকট্রোফাইলটার নাম লেখো। এইবারে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখছি, প্রথম ধাপ
প্রথম ধাপ যেখানে ইলেকট্রোফাইল বেনজিন রিং এর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, সেখান থেকে আমরা সিগমা কমপ্লেক্স পাচ্ছি। ঠিক আছে, সিগমা কমপ্লেক্স পাচ্ছি এবং এই ধাপটাই হচ্ছে স্লো স্টেপ অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এখান থেকে আমরা পাচ্ছি যে এখানে হাইড্রোজেন, এখানে NO2, এখানে প্লাস, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এবারে পাই বন্ডের ইলেকট্রন এইভাবে সিগমা কমপ্লেক্সটা এইভাবে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। সেই পাই বন্ডের ইলেকট্রনের যে ডিলোকালাইজেশন সেটাই আমি এখানে ড্র করে দেখাচ্ছি। এটা এখানে এলো, তাহলে এখান থেকে আমরা এগুলো সিগমা কমপ্লেক্সের রেজোনেটিং স্ট্রাকচার, আর কিছুই। এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে H, এখানে NO2। ঠিক আছে, বোঝা গেছে এটা কি? এটা সিগমা কমপ্লেক্স যেটা রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা অর্জন করে। আচ্ছা, এইবারে 2 নম্বরে আমরা কি দেখছি? 2 নম্বরে আমরা দেখছি এই যে সিগমা কমপ্লেক্স তৈরি হলো, এখানে H, এখানে NO2 আর এই কার্বনে পজিটিভ। এবার বিক্রিয়া মাধ্যমে উপস্থিত কোনো বেস দ্বারা এই হাইড্রোজেনটা ক্যাপচার হলো, আর এখানে বেনজিন রিং আবার অ্যারোমেটিসিটি গেইন করলো, অর্থাৎ এখানে বেনজিন 3টে ডাবল বন্ড আর এখানে NO2, সাথে HSO4 মাইনাস H প্লাস নিয়ে নিলে H2SO4 তৈরি হয়ে গেল। আমাদের মেন প্রোডাক্ট কি? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে উৎপন্ন হয়ে গেল এবং এইটাই হচ্ছে এই যে বিক্রিয়া, এটা মেকানিজম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে বাকি অন্য যদি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে ইন জেনারেল মেকানিজমও জিজ্ঞাসা করে তোমরা অবশ্যই লিখতে পারবে। এবার যেটা বলার সেটা হচ্ছে হাইড্রোকার্বন চ্যাপ্টার। আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কুইক রিভিশন, আর কুইক রিভিশন করলাম ওয়ান শটের মাধ্যমে, ইম্পর্টেন্ট জায়গা, কোয়েশ্চেন সব দেখলাম। পিডাব্লিউ বাংলাতেই তোমরা ডিটেল ক্লাসও পেয়ে যাবে, ঠিক আছে, আগের অভিযান ব্যাচ থেকে। তো চাইলে কেউ ডিটেলসে ক্লাসগুলো করতে পারো, আর তারপরে ওয়ান শটে এটা রিভিশন করে নেবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এই রিয়াকশন বারবার লিখে প্র্যাকটিস করবে, দেখবে সহজ হবে, কনসেপ্ট বুঝে করবে, তাহলে ইজিলি তোমরা কোয়েশ্চেন দেখে চিনতে পারবে কোন রিয়াকশনের কথা বলা হচ্ছে। ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।